মদদদাতাদের মধ্যে সমঝোতায় সিরিয়ার সংকট নিরসনের একমাত্র পথ বললেন মোঘেরিনি। আস্তানা আলোচনায় আসেনি আসাদ বিরোধীরা। পশ্চিম মসুল পুনরুদ্ধার অভিযানে অধিকাংশ এলাকা দখলে আনার দাবি ইরাকি বাহিনীর। আবারও জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান ইরাকি প্রধানমন্ত্রীর। ডাচ তুর্কি সম্পর্কের আরও অবনতি। নেদারল্যান্ডসকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করলেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টকে মিথ্যাচারী বললেন মার্ক রুট। এবং তুষারঝড় স্টেলা আঘাত হানার পর নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ফারজানা মুমু। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি বলেছেন, সিরিয়ার বিবাদমান পক্ষগুলোর মদদদাতাদের মধ্যে সমঝোতাই কেবল দেশটির সংকট নিরসন করতে পারে। সিরিয়া সংকটের 6 বছর পূর্তিতে দেয়া এক বিবৃতিতে একথা বলেন তিনি। এদিকে সিরিয়ার সশস্ত্র বিরোধী পক্ষের অংশগ্রহণ ছাড়াই শেষ হয়েছে আস্তানায় 2 দিন ব্যাপী সিরিয়ার শান্তি আলোচনার প্রথম দিন। বিরোধীদের বয়কটের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য উল্লেখ করে শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। অব্যাহত সংঘাত আর সংঘর্ষের মধ্য দিয়ে 6 বছর পেরিয়ে 7 বছরে পড়ল সিরিয়ার গৃহযুদ্ধ। 2011 সালের এই দিনে শুরু হওয়া রাজনৈতিক সংকট দেশটিতে যে গৃহযুদ্ধের সূচনা করেছিল, গত 6 বছরে তা কেড়ে নিয়েছে প্রায় 3 লাখ মানুষের প্রাণ। জাতিসংঘের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ আরো বেশ কয়েকটি দেশের হস্তক্ষেপ, দফায় দফায় শান্তি আলোচনা আর অসংখ্য যুদ্ধবিরতি চুক্তির পরও বন্ধ হয়নি রক্তপাত, থামেনি যুদ্ধ। সিরিয়ার গৃহযুদ্ধের 6 বছর পূর্তির দিনে দেয়া এক বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি বলেন, সিরিয়ার মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেন্দ্র করে আসাদ সরকারের পক্ষে বিপক্ষে বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে যে মতবিরোধ, তারই ফলাফল দেশটির আজকের সংকট। দেশগুলোর মধ্যে এই মতবিরোধ দূর করে পারস্পরিক সমঝোতা হলেই কেবল সিরিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সিরিয়ার সংকট কেবলমাত্র সিরিয়াকে ক্ষতিগ্রস্ত করছে না, এটি গোটা মধ্যপ্রাচ্যকেই নানাভাবে প্রভাবিত করছে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে। তারপরও আমি বলবো, অতীত আর বর্তমানের মতো ভবিষ্যতেও দেশটির শরণার্থীদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমি আশা করি সিরিয়ার পক্ষগুলোর মদদদাতারা তাদের মতবিরোধ দূর করতে পারবে, আর তাহলেই সম্ভব হবে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা। এর মধ্যে কাজাখস্তানের রাজধানী আস্তানায় মঙ্গলবার শুরু হওয়া 2 দিনব্যাপী সিরিয়া শান্তি আলোচনার প্রথম দিন শেষ হয়েছে বিরোধী পক্ষের অংশগ্রহণ ছাড়াই। বিরোধী প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আলুশ জানান, বিগত শান্তি আলোচনাগুলোয় তাদের উত্থাপন করা কিছু কিছু দাবি পূরণ না হওয়ায় এই দফায় আস্তানা আলোচনা বয়কট করছেন তারা। তবে এই বয়কটের সিদ্ধান্তকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন রুশ আলোচক দলের প্রধান আলেকজান্ডার লেভরিন্তিয়েভ। বিরোধী পক্ষ অংশ না নিলেও আলোচনার অগ্রগতি থামানো যাবে না। শান্তি আলোচনা তার আপন গতিতে এগিয়ে চলেছে এবং শান্তি প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। বিরোধী পক্ষকে ছাড়াই রাশিয়া, তুরস্ক এবং ইরানের কাছে আলোচনার আরো অনেক বিষয়বস্তু রয়েছে এবং আমি মনে করি এখান থেকে অবশ্যই কার্যকর সমাধান বেরিয়ে আসবে। এছাড়াও আস্তানা আলোচনায় অংশ না নিলেও সিরিয়ার বিরোধী পক্ষের সঙ্গে মস্কো সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে সরকার এবং বিদ্রোহী উভয় পক্ষ যুদ্ধাপরাধ করেছে উল্লেখ করে সিরিয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনার তাগিদ দিয়েছে জাতিসংঘ। সংস্থার সিরিয়া বিষয়ক বিশেষ অনুসন্ধান কমিশনের চেয়ারম্যান পাওলো পিনেরো বলেন, কেবল রাজনৈতিক আলোচনায় সিরিয়া সংকট সমাধানের একমাত্র উপায়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকের পশ্চিম মসুল পুনরুদ্ধার অভিযানের মুখে সরকারি বাহিনী শুরুতে আইএস স্নাইপারদের বাধার মুখে পড়লেও পরে তারা কৌশল পাল্টে অধিকাংশ এলাকা নিজেদের দখলে আনার কথা জানায়। এখন কৌশলগত গুরুত্বপূর্ণ পশ্চিম থেকে পূর্বাঞ্চল সংযোগকারী লোহার সেতুটি দখলে নিতে এগিয়ে যাচ্ছে তারা। এই অভিযানে আইএস এর শীর্ষ নেতা আল আনসারির নিহত হওয়ার ঘটনাকে বড় অগ্রগতি হিসেবে দেখছে তারা। এদিকে আবারও জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।
পশ্চিম মসুলে লড়াইপ্রবণ এলাকাগুলো থেকে পালিয়ে সরকারি বাহিনীর পুনরুদ্ধার করা অঞ্চলগুলোয় জড়ো হতে শুরু করেছে ভিটে বাড়ি ছেড়ে আসা হাজারো মানুষ। তাদের জন্য সরকার ও স্থানীয়দের উদ্যোগে অস্থায়ী শিবির স্থাপন করা হলেও স্থান সংকুলান না হওয়ায় অধিকাংশ মানুষকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে ঠাঁই নিতে হচ্ছে। খাবার পানির তীব্র সংকটের মুখেও জঙ্গিদের হাত থেকে নিস্তার পাওয়াকে স্বস্তির কারণ হিসেবে দেখছেন তারা। সেনা সদস্যরা আমাদের উদ্ধার করে নিয়ে আসার সময় আইএস অনবরত গুলিবর্ষণ ও মর্টার হামলা চালিয়েছিল। ভাগ্যক্রমে বেঁচে ফিরেছি। সকাল থেকে খাবার জোটেনি, ঠান্ডায় বৃষ্টিতে বাচ্চাদের জ্বর এসেছে, শীতের কাপড় নেই, ওষুধ নেই, বেঁচে আছি এটাই বেশি। পশ্চিম মসুলের চারপাশ সরকারি বাহিনী ঘিরে ফেলায় জঙ্গিরা পিছু হটতে শুরু করেছে। এরই মধ্যে ওল্ড সিটির গুরুত্বপূর্ণ ট্রেন স্টেশন, বাস স্টেশন ও প্রধান মসজিদ তারা নিজেদের নিয়ন্ত্রণে এনেছে। শুরুতে আইএস স্নাইপারদের বাধার মুখে পড়লেও পরে তারা আকাশপথে ও সাজোয়া যান নিয়ে হামলা চালিয়ে জঙ্গিদের পরাস্ত করে। এখন লক্ষ্য টাইগ্রিস নদীর পশ্চিম থেকে পূর্বাঞ্চল সংযোগকারী আইরিন নামে লোহার সেতুটি দখলে নেয়া। কৌশলগত গুরুত্বপূর্ণ এই সেতুটি দখল করতে পারলে মসুলের 5টি ব্রিজের 3টি ইরাকের নিয়ন্ত্রণে আসবে বলে জানান কেন্দ্রীয় পুলিশ বাহিনীর প্রধান মেজর জেনারেল বাহা আল আজ্জাউই। আমরা এখন আইরিন ব্রিজের 100 মিটার কাছে পৌঁছে গেছি। এই সেতুটি দখলে নিতে পারলে মসুল পুনরুদ্ধার কেবল সময়ের ব্যাপার। তবে আইএস আমাদের সহজে এই সেতু দখল করতে দেবে না, তাই আমরা আমাদের শক্তি আরো জোরদার করব। পশ্চিম মসুল পুনরুদ্ধার অভিযানে সরকারি বাহিনী জয়ের শেষ প্রান্তে রয়েছে বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। জার্মানির 53তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার আগে জঙ্গিদের আবারও আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। সময় থাকতে যেসব জঙ্গি আত্মসমর্পণ করবে আমরা তাদের সুবিচার নিশ্চিত করব। তবে যারা লড়াই করবে তাদের কোনো ছাড় নেই। এছাড়া আমরা সাধারণ মানুষের নিরাপত্তার দিকটি গুরুত্ব দিয়ে দেখছি। এমনকি জঙ্গিদের নিরপরাধ পরিবারের জানমাল রক্ষায় আমরা কাজ করছি। পশ্চিমাঞ্চলের বাব আল টোব জেলায় মঙ্গলবার সরকারি বাহিনীর জঙ্গিমুক্ত অভিযানে নিহত হন আইএসের এক শীর্ষ নেতা আবু আব্দুল রহমান আল আনসারি। মসুল অভিযানের মুখে আইএসের বেশিরভাগ নেতা পিছু হটলেও আনসারি পুরনো এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে জঙ্গিদের সংঘবদ্ধ করার চেষ্টা করছিল। তাই তার মৃত্যুকে বড় অগ্রগতি হিসেবে দেখছে সরকারি বাহিনী। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ট্রাম্পের আয়কর বিবরণীর গোপন নথি ফাঁস। 2005 সালে $15 কোটি আয় করে $3 কোটি 80 লাখ কর দেন তিনি। ফাঁসের ঘটনায় হোয়াইট হাউসের ক্ষোভ। তুষারঝড় স্টেলা আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। টানা কয়েক ঘন্টার ব্যাপক তুষারপাতে কয়েক ইঞ্চি বরফ জমেছে। রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত ছড়িয়ে পড়ার যে চরিত্র, সেই চরিত্রের কারণে তুষারঝড় স্টেলাকে ওয়েদার বম্ব বলছেন আবহাওয়াবিদরা। এবং এই ওয়েদার বম্ব স্টেলা নিউ ইয়র্ক ছেড়ে গেছে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তুষারপাত বন্ধ হয়েছে। তবে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু কমেনি, বরং বাড়ছে। কারণ আবহাওয়াবিদরা বলছে যে আজকে সারাদিন তাপমাত্রা যদিও 30-এর ঘরে ছিল, কিন্তু আজ রাতে সেটি দ্রুত নেমে -5 ডিগ্রিতে যাবে। যে কারণে এই যে তুষারপাত হয়েছে এবং এই তুষার জমে এটা শক্ত বরফে পরিণত হবে এবং চলাচলের ক্ষেত্রেই যে সমস্যা তা না, এটি সামগ্রিকভাবে তাপমাত্রার ক্ষেত্রেও প্রভাব ফেলবে। নিউ ইয়র্ক রাজ্যে সর্বমোট 23.2 ইঞ্চি তুষারপাত হয়েছে। তবে নিউ ইয়র্ক সিটিতে মাত্র 7.2 ইঞ্চি তুষারপাত হয়েছে, যেটি আশঙ্কার চেয়ে অনেক কম। তবে এই কম তুষারপাতের কারণ ওই একটি, তারা বলছে যে দ্রুত ছড়িয়ে পড়ার যে চরিত্র, সেটির কারণে স্টেলার যে গতিপথ সামান্য পরিবর্তন হয়েছে। সাবওয়ে সহ বাস চলাচল সন্ধ্যা 6টা থেকে শুরু হয়েছে পুনরায় এবং অন্যান্য যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। তবে যেটি হচ্ছে যে সাধারণ মানুষ তাদের কাজে কর্মে যে যেতে পারেননি। এমপ্লয়ি 10 জন একটা দোকানের মধ্যে 2 জন চলে আসছে, আবার অনেকে আসে না, এতে ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। রাস্তাঘাট প্রচুর স্লিপারি হয়ে গেছে। তুষার আস্তে করে একটু নেমে যাওয়াতে, কমে যাওয়াতে এখন আবার অফিস থেকে সবাইকে ডাকাডাকি করছে। উপায় নেই, বেরোতে হয়েছে। নিউ জার্সি সহ কানেকটিকাট এবং উত্তর পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি স্টেটে এখনো পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তুষার ঝড়ের কারণে নিউ ইয়র্কে প্রায় 2800 বিমান ফ্লাইট সহ মোট 5800 বিমান ফ্লাইট
বাতিল করা হয়েছিল এবং রেল যোগাযোগ সেটিও বন্ধ ছিল। শুধুমাত্র সীমিত আকারে বাস চলাচল এবং ট্যাক্সি চলাচল করেছে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শীতকালীন তুষারঝড় এবং বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে শিকাগো, নিউ জার্সি এবং ম্যাসাচুসেটস অন্যতম। প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্যোগপূর্ণ এলাকায় আগে থেকেই সতর্কতা জারি করা হয়, বন্ধ করে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। বিমান ওঠানামায়ও জারি করা হয় বাড়তি সতর্কতা। সেই সঙ্গে বাতিল করা হয়েছে বিমানের অসংখ্য ফ্লাইট। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন রাজ্য প্রধানরা। আবহাওয়া অধিদপ্তর জানায়, কিছু কিছু জায়গায় ধারণার চেয়ে বেশি মাত্রার তুষারঝড় রেকর্ড করা হয়েছে। মঙ্গলবারের তুষারঝড় এবং বৃষ্টিতে বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্থানীয় প্রশাসন পানি নিষ্কাশন, তুষার সরাতে এবং বিদ্যুতের পুনঃসংযোগ দিতে ব্যস্ত সময় পার করছে। এবার নেদারল্যান্ডসকে একটি নষ্ট সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, শুধু ক্ষমা চাইলেই তাদের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা নিরসন হবে না। মঙ্গলবার আঙ্কারায় রাখা এক বক্তব্যে তিনি 1995 সালে বসনিয়ার মুসলিম গণহত্যার জন্য নেদারল্যান্ডসকে দায়ী করেন। তবে এই বক্তব্যকে জঘন্য মিথ্যাচার বলে অভিহিত করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। মঙ্গলবার আঙ্কারায় ডাচ দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার করে তুর্কি কর্তৃপক্ষ। নেদারল্যান্ডসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার পাশাপাশি তুরস্ক ডাচ রাষ্ট্রদূতকে নিষিদ্ধ করার পর নেদারল্যান্ডস থেকে কূটনৈতিক ফ্লাইটের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এতে সন্তুষ্ট না হয়ে সাধারণ এরদোয়ান সমর্থক তুর্কিরা সরকারের প্রতি নেদারল্যান্ডসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানান। আমি মনে করি নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়। তুরস্কের জনগণের সঙ্গে অন্যায় করেছে নেদারল্যান্ডস সরকার, তাদের অপমান করা হয়েছে। সুতরাং আমাদেরও কড়া প্রতিক্রিয়া দেখাতে হবে। তুর্কি জনগণের মতোই প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও নেদারল্যান্ডসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের কথা বললেন। মঙ্গলবার চিকিৎসকদের এক সম্মেলনে তিনি বলেন, শুধু ক্ষমা চাইলেই নেদারল্যান্ডসের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা নিরসন হবে না। নেদারল্যান্ডসকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে উল্লেখ করেন তিনি। যা ঘটছে তার ব্যাখ্যা চাইতে আমরা অবশ্যই তাদের কূটনীতিকদের ডাকবো। তবে ভুল করেছি, ক্ষমা করে দিন জাতীয় কিছু বলে পার পেয়ে যাওয়ার কথা ভাবলে তারা ভুল করবে। তাদের জানিয়ে দিতে চাই, উচিত জবাব দেওয়ার ক্ষমতা রাখি আমরা। কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র বর্ণবাদী এবং ফ্যাসিস্ট দলের কাছে জিম্মি হয়ে আছে। ইউরোপে বর্ণবাদের উত্থান এবং মুসলিম বিদ্বেষ দিন দিন বেড়েই চলেছে। আমরা এসব কোনোভাবেই মেনে নেব না। 1995 সালে বসনিয়ার স্ট্রেব্রেনিসায় 8000 মুসলিমের গণহত্যার জন্য নেদারল্যান্ডস দায়ী বলেও মন্তব্য করেন এরদোয়ান। তবে তার এ মন্তব্যকে জঘন্য মিথ্যাচার বলে উল্লেখ করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রুট বলেন, এরদোয়ান দিন দিন নীচতার পরিচয় দিচ্ছেন। এর আগে তিনি বলেছিলেন, তুরস্কের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনার জন্য আলোচনা করতে চাইলেও দেশটির একের পর এক হুমকির কারণে এই মুহূর্তে তা সম্ভব নয়। চলমান উত্তেজনা কাটিয়ে উঠতে ডাচ ও তুর্কি উভয় পক্ষের প্রতি ইউরোপীয় ইউনিয়ন যে আহ্বান জানিয়েছিল তা প্রত্যাখ্যান করে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইইউ এর এ বক্তব্যের কোনো মূল্য তাদের কাছে নেই। গত শনিবার নেদারল্যান্ডসের রটারডামে তুরস্কের আসন্ন গণভোট নিয়ে প্রবাসী তুর্কিদের সমাবেশে বাধা দেয় ডাচ সরকার। এছাড়াও তুরস্কের দুজন মন্ত্রীকে সেই সমাবেশে অংশ নিতে না দিয়ে নেদারল্যান্ডস থেকে বহিষ্কার করা হয়। এর পরপরই দ্রুত দুদেশের সম্পর্কের অবনতি ঘটে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে ডাচ তুরস্ক চলমান উত্তেজনার মধ্যেই নেদারল্যান্ডসে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যে ভোট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট। এছাড়াও ভোট দিয়েছেন ইসলাম বিদ্বেষী এবং ইইউ বিরোধী প্রার্থী গেয়ের্ট ওয়াইল্ডার্স। ভোট দেওয়ার পর নিজের জয়ের বিষয়ে আশাবাদী বলে সাংবাদিকদের জানান তিনি। নির্বাচনের মাঠে প্রধানমন্ত্রী মার্ক রুটের প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী নেতা গেয়ের্ট ওয়াইল্ডার্স প্রচারণা চালানোর সময় নেদারল্যান্ডসকে মহান বানানোর স্লোগান দিয়েছেন তিনি। এতে করে তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করছেন অনেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর প্রদানের একটি গোপন নথি ফাঁস হয়েছে। 2005 সালের ওই নথিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প $15 কোটি আয় করে $3 কোটি 80 লাখ আয়কর দেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের MSNBC টেলিভিশনের এক অনুষ্ঠানে আয়কর প্রদানের নথি ফাঁস করা হয়। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের দফতর থেকে জানানো হয়, আয়করের নথি প্রকাশ সম্পূর্ণ বেআইনি। 2 পৃষ্ঠার ওই নথি থেকে ট্রাম্পের আয়কর প্রদানের বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে ফাঁস হওয়া নথি আরও বিস্তারিত তথ্য প্রকাশে ট্রাম্পের ওপর চাপ তৈরি করবে বলে মনে করেন সংশ্লিষ্ট গণমাধ্যম কর্মী। সাধারণত হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতি বছর তাদের আয়করের নথি প্রকাশ করে থাকেন। এদিকে অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের এক দায়িত্বশীল সূত্র জানায়, আয়করের নথি প্রকাশে কারো ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। ধর্মীয়, রাজনৈতিক বা দার্শনিক পরিচয় তুলে ধরে এমন পোশাক বা প্রতীক পরিধানের ক্ষেত্রে চাকরিদাতাদের নিষেধাজ্ঞার অধিকার দিয়ে রায় দিয়েছেন ইউরোপের সর্বোচ্চ আদালত ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। বেলজিয়ামে G4S কোম্পানির মুসলিম কর্মচারী সামিরা আজবিতাকে হিজাব পরার কারণে চাকরি থেকে বরখাস্ত করার এক মামলায় ইউরোপীয় আদালত এই রায় দেন। বেলজিয়ামের আদালত চূড়ান্ত রায়ের জন্য মামলাটি ইউরোপের আদালতে পাঠিয়েছিল। তবে বিচারক জানান, কর্মচারীদের সাজ পোশাকে বৈষম্য এড়াতে এবং প্রতিষ্ঠানগুলো যেন আইনগতভাবে নিজস্ব নীতি মেনে চলতে পারে সেই লক্ষ্যেই এই রায় ঘোষণা করা হয়েছে। এর ফলে এখন থেকে কর্মস্থলে কেউ হিজাব পরলে বা অন্য কোনো ধর্ম, রাজনীতি বা দর্শনের প্রতীক ধারণ করলে কোম্পানির মালিক চাইলে তা নিষিদ্ধ করতে পারবেন। France has the largest Muslim minority in Europe, around 5 million, and some of the continent's most restrictive laws. সৌদি আরবে সম্প্রতি নারীদের অধিকার বাস্তবায়নে কাশিম গার্লস কাউন্সিলের যাত্রা শুরু করেছে। এ পর্যন্ত সবই ঠিক ছিল। জাঁকজমকপূর্ণ উদ্বোধনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায় 13 জন পুরুষ একটি মঞ্চে বসে আছেন। অনুষ্ঠানের উদ্বোধক স্বয়ং কাসিম, প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সৌদ। সমালোচনার বিষয় হলো, ওই অনুষ্ঠানে কোনো নারীই ছিলেন না, যাদের জন্য আয়োজনে তাদের না থাকাটাই সব সমালোচনার জন্ম দিয়েছে। একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবির সঙ্গে তুলনা করা হচ্ছে। জানুয়ারিতে ট্রাম্প নারীদের গর্ভপাত নীতিতে স্বাক্ষর করেছিলেন। ওই সময় তোলা ছবিতে ট্রাম্পের আশপাশেও কোনো নারী ছিলেন না। তখনও এরকম সমালোচনার মুখে পড়েছিল ট্রাম্পের ওই ছবিটি। এদিকে সৌদি আরব তাদের রক্ষণশীল নীতি থেকে কিছুটা সরে এসে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে উদার হচ্ছে, যার মধ্যে 2030 সালে কর্মক্ষেত্রে 22 থেকে 30% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা অন্যতম। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশে কয়লা খনিতে দুর্ঘটনায় অন্তত 17 শ্রমিকের মৃত্যু হয়েছে। খনিতে ওঠানামা করার জন্য ব্যবহৃত খাঁচা সুড়ঙ্গ পথে ছিটকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্র পরিচালিত ওই খনিটিতে গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সুড়ঙ্গে নামার সময় খাঁচাটিতে আগুন ধরে গেলে তা ছিটকে পড়ে। সোমবার মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালিয়ে শ্রমিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়, কিন্তু তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বোচ্চ পরিমাণ কয়লা উৎপাদনকারী দেশ চীনে সাম্প্রতিক সময়ে এটি খনি দুর্ঘটনার সবচেয়ে বড় ঘটনা। এই দুর্ঘটনার পরপরই খনিটির ব্যবস্থাপককে বরখাস্ত করেছে স্থানীয় প্রশাসন। ইথিওপিয়ায় আবর্জনার স্তূপ ধসে নিহতের সংখ্যা বেড়ে 82 জনে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। রাজধানী আদ্দিস আবাবার উপকণ্ঠে এক আস্তাকুড়ে রোববার রাতে এই আবর্জনা ধসের ঘটনা ঘটে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে 37 জনকে জীবিত উদ্ধার সম্ভব হলেও ভেতরে আরও অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা কর্তৃপক্ষের। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, উদ্ধার কাজে কর্তৃপক্ষ দায়সারা আচরণ করছে। হতাহতদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি গৃহহারাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। পাশের একটি কারখানায় বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ওই আবর্জনা স্তূপ করা হয়েছিল। তবে কেন এই ধস নেমেছে তা নিয়ে তদন্ত চলছে। আন্তর্জাতিক সময় আরও যা দেখবেন, দক্ষিণ সুদানে খরা পরিস্থিতির আরও অবনতি। প্রতিদিন শত শত পরিবার আশ্রয় নিচ্ছে পাশের দেশে। জরুরি সাহায্যের আহ্বান জাতিসংঘের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জঙ্গি নিহত হয়েছে। দক্ষিণ জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় বুধবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে এমন সংবাদের সূত্র ধরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনীর অভিযানে জঙ্গিরা হামলা চালালে পুলিশও পাল্টা আক্রমণ করে। দুপক্ষের বন্দুকযুদ্ধে
2 জঙ্গি নিহত হয়। এই মুহূর্তে এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। নেওয়া হয়েছে বাড়তি পদক্ষেপ। এর আগেও গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লস্কর-ই তৈয়বার বন্দুকযুদ্ধে 2 জঙ্গি নিহত হয়েছিল। ধর্ষণের অভিযোগে ভারতের উত্তরপ্রদেশের সাবেক মন্ত্রী গায়ত্রী প্রজাপতিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বুধবার সকালে লখনৌ থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, উত্তরপ্রদেশের সমাজবাদী দলের এই নেতার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ এবং তার ছোট শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এর আগে 17 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশ গায়ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। আদালত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করলে পালিয়ে যান তিনি। উত্তরপ্রদেশে নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টির প্রধান অমিত শাহ জানিয়েছেন, গায়ত্রীর সন্ধান পাওয়া গেছে, খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। এ মামলায় অভিযুক্ত আরও 6 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রজ রাজ্যের একটি গণকবর থেকে অন্তত 250 মানুষের খুলি উদ্ধারের খবর জানিয়েছে গণমাধ্যম। মাদক ব্যবসায়ীদের হাতে তারা হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাজ্য প্রসিকিউটর জর্জ রিঙ্কলার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ওইসব খুলি মাদক সংক্রান্ত সহিংসতায় হত্যার শিকার বিভিন্ন বয়সী ব্যক্তিদের। তাদের 1 বছর আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি। ভেরাক্রজকে মাদকের স্বর্গরাজ্য উল্লেখ করে রিঙ্কলার বলেন, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় সংগঠিত অপরাধীরা এই এলাকায় গণহত্যা করে লাশ গুম করে আসছে। এক্ষেত্রে গভর্নর জেভিয়ার দুয়ের্তের অধীনস্থ সাবেক রাজ্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি। চলতি বছরের প্রথম 9 সপ্তাহে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় 525 জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। জানুয়ারি 1 তারিখ থেকে মার্চের 9 তারিখ পর্যন্ত এই সমীক্ষা চালায় সংস্থাটি। গত বছর ওই সময় 471 জন অভিবাসী মৃত্যুর ঘটনা হলেও চলতি বছর তা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। অবৈধভাবে ইউরোপ পাড়ি দেওয়ার সময় সামুদ্রিক ঝড়ের কবলে বা ত্রুটিপূর্ণ নৌকার কারণে প্রতিনিয়ত মৃত্যুর মুখে পড়েন এমন হাজারো মানুষ। গত বছরের তুলনায় এবার অবৈধ অভিবাসনের হার বেড়েছে কয়েক গুণ। গত বছর 5273 জন ইতালি উপকূলে পৌঁছালেও এবার তা 13,500-এ ঠেকেছে। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলে অব্যাহত ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এছাড়াও কিছু এলাকায় ভূমিধসের খবরও পাওয়া গেছে। বন্যায় গত 2 দিন ধরে শহরে বিভিন্ন রাস্তায় আটকে আছে বহু যানবাহন। এদিকে দেশটির পিউরা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লিমার 1000 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত পিউরা শহরের দেখা দিয়েছে বন্যা। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি, ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এছাড়াও দেশটির জানা এবং রুক নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে এবছর বন্যায় এখন পর্যন্ত 24টি প্রদেশের অন্তত 48 জন নিহত এবং প্রায় 150 আহত হয়েছে। গৃহহীন হয়েছেন প্রায় 5.5 লাখ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভাই, এখানে কোনো ইন্টারনেট নাই। ইন্টারনেট পেলেই মেলটা পাঠিয়ে দিবে। রিপোর্ট পেয়ে গেছি। পেয়েছেন? লুঙ্গি পরে পাহাড়ের মধ্যে হেঁটো না। লুঙ্গি পাঠাইছিস, আমাকে একবার জানাবি না? জানালে তোর ইন্টারনেটের স্পিড বেড়ে যেত। আয় লাইভে আয়। হাই ভিউয়ার্স, বুঝলি আমার হাতে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোন। দক্ষিণ সুদানে গত কয়েক মাস ধরে চলমান খরা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। জাতিসংঘ এরই মধ্যে দেশটির 40% মানুষের জন্য জরুরি সাহায্য প্রয়োজন বলে জানিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দেশটির রাজনৈতিক সহিংসতা থেকে বাঁচতে পার্শ্ববর্তী সুদানে প্রতিদিনই আশ্রয় নিচ্ছে শত শত পরিবার। সহিংসতাপূর্ণ দক্ষিণ সুদানে সুপেয় পানি ও খাবারের তীব্র সংকটে প্রতিদিনই বাসস্থান ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজছে শত শত পরিবার। রেড ক্রসের তথ্য মতে দেশটি থেকে প্রতিদিন অন্তত 150টি পরিবার পার্শ্ববর্তী সুদানে আশ্রয় নিচ্ছে।
সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদন বলছে দক্ষিণ সুদানের 1,15,00,000 জনসংখ্যার মধ্যে প্রায় 50 লাখ মানুষেরই জরুরি সাহায্য প্রয়োজন, যেখানে প্রতি 10 জন শিশুর মধ্যে 4 জনই চরম পুষ্টিহীনতায় ভুগছে। দাতব্য সংস্থাগুলো চরম বিপর্যস্ত এলাকায় জরুরি সাহায্য পৌঁছে দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমি আমার জীবনে এত মানুষকে না খেয়ে মরতে দেখিনি। একমাত্র সৃষ্টিকর্তাই এখন আমাদের সাহায্য করতে পারেন। দক্ষিণ সুদানের মানুষের চরম দুর্ভোগের জন্য শুধু খরার মতো প্রাকৃতিক দুর্যোগই দায়ী নয়। রাজনৈতিক দ্বন্দ্ব ও টানা 3 বছর ধরে চলমান সহিংসতা সাধারণ মানুষকে পাশের দেশ সুদানে আশ্রয় নিতে বাধ্য করছে। খাবারের কষ্ট সত্ত্বেও আমরা দেশ ছেড়ে আসতাম না, কিন্তু প্রতিদিনের সহিংসতা জীবনকে হুমকিতে ফেলেছে। বাধ্য হয়ে এখানে আশ্রয় নিয়েছি আমরা। দক্ষিণ সুদানের শরণার্থীদের জন্য আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর সহায়তায় সুদানে 8টিরও বেশি শিবির স্থাপন করা হয়েছে। সেখানে এরই মধ্যে নির্দিষ্ট শরণার্থীর সংখ্যা ছাড়িয়ে গেলেও প্রতিদিন অসংখ্য পরিবার আশ্রয়ের সন্ধান করছে। শরণার্থী সংকট ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। আমাদের এখানে এরই মধ্যে 4000-এর বেশি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। নেয়ার মতো অবস্থা না থাকলেও আরো শরণার্থী আসছে। 2013 সালে দক্ষিণ সুদানের সরকার ও বিরোধীদের মধ্যে সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত 15 লাখেরও বেশি মানুষ খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে দেশ ছেড়েছে। এর মধ্যে গত 2 মাসেই 30,000-এরও বেশি সুদানে আশ্রয় নিয়েছে, যা সাম্প্রতিককালে আফ্রিকার সবচেয়ে বড় শরণার্থী সংকট। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। বিমানে ব্যাটারি চালিত যন্ত্রপাতি ব্যবহারে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। সম্প্রতি বেইজিং থেকে মেলবোর্ন যাওয়ার পথে এক নারী হেডফোন বিস্ফোরণে আহত হন। ওই নারী জানান, বিমানে তিনি হেডফোনে গান শোনার সময় হেডফোনে বিস্ফোরণ ঘটে। এর ফলে তার বাম কান, মুখমণ্ডলের বাম পাশ এবং হাত আঘাতপ্রাপ্ত হয়। ওই নারীর নাম এবং ব্যবহৃত হেডফোনটি কোন কোম্পানির তৈরি এ বিষয়ে কিছু জানা যায়নি। ফেসবুক, টুইটার সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে আবারও পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মান কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া খবরের দৌরাত্ম্য কমাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন আইনে ভুয়া খবর ছড়ালে 5,30,00,000 ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। মঙ্গলবার জার্মানির আইনমন্ত্রী জানান, মত প্রকাশের স্বাধীনতা যেখানে শেষ, সেখান থেকেই অপরাধ এবং আইনের প্রয়োগ শুরু। নতুন নিয়ম অনুযায়ী অভিযোগের 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট খবরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য থাকবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। নতুন আইনটি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে, এখন সংসদে পাশ হওয়ার অপেক্ষায়। টানা 7 বছরের ধারাবাহিকতায় চলতি বছরে পৃথিবীর শ্রেষ্ঠ শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার। অন্যদিকে ঢাকার অবস্থান রয়েছে তালিকার শেষ প্রান্তে 214 নম্বরে। গত বছর ঢাকার অবস্থান ছিল 204-এ। অন্যদিকে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরে বিবেচিত হয়েছে ইরাকের যুদ্ধবিধ্বস্ত শহর বাগদাদ। শহরের সৌন্দর্য, জনসেবা ও জীবনমানের উপর ভিত্তি করে নিউ ইয়র্ক ভিত্তিক সেবাদানকারী সংস্থা মার্সার 231টি শহরের উপর এই জরিপ পরিচালনা করে। 18th কোয়ালিটি অব লাইফ র্যাঙ্কিং শীর্ষক ওই তালিকায় ভিয়েনার পরে স্থান পেয়েছে সুইজারল্যান্ডের জুরিক, নিউজিল্যান্ডের অকল্যান্ড, জার্মানির মিউনিখ ও কানাডার ভ্যানকুভার। এশিয়ার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রের শীর্ষে রয়েছে সান ফ্রান্সিসকো শহর। তবে লন্ডন, নিউ ইয়র্ক বা টোকিওর মতো শহর এবছর তালিকার 30-এর ঘরেও স্থান পায়নি। প্রাণী জগতে হাতি সবচেয়ে বড় ও শক্তিশালী হলেও স্বভাবে এটি ততটাই সরল ও প্রাণচঞ্চল। কেবল আকারেই নয়, বরং প্রচণ্ড ভালোবাসার ক্ষমতা সম্পন্ন এবং তীক্ষ্ণ অনুভূতি প্রবণ এই প্রাণীটি বর্তমানে বিলুপ্তির মুখে পড়েছে। তার একমাত্র কারণ এই প্রাণীর উপর মানুষের বর্বর সহিংসতা। এই অবস্থায় হাতির অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে 13ই মার্চ বিশ্ব হাতি দিবস উপলক্ষে থাইল্যান্ড বিশেষ উৎসবের আয়োজন করে। চলুন দেখে আসি তার এক ঝলক। বিশালাকার এই হাতির সরলতা ও দুরন্তপনা এক নিমিষে আপনার মন গলিয়ে ফেলবে। সাদা হাতির দেশ হিসেবে খ্যাত থাইল্যান্ডের আয়ুথা শহরের এই আশ্রমে দেখা মিলবে বিভিন্ন প্রজাতির প্রায় 60টি হাতি। সোমবার বিশ্ব হাতি দিবস উপলক্ষে তাদের জন্য হরেক রকম ফলমূল ও দর্শনীয় খেলার আয়োজন করে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বে হাতির সংখ্যা নাটকীয় হারে কমতে থাকায় এ ধরনের উৎসব প্রাণীটির প্রতি সহিংসতা বন্ধে ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষ বুঝবে পৃথিবীতে হাতির গুরুত্ব কতটুকু। আমাদের আশ্রমে 30% হাতি এখন ভারী মালামাল বা মানুষ বহন করে না। এখন তারা পর্যটকদের সঙ্গে আনন্দ করে জলকেলি করে সময় কাটায়। 1998 সাল থেকে থাইল্যান্ডের বিভিন্ন প্রাণী অধিকার সংস্থা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই দিবসটি পালন করে আসছে। সবশেষ জরিপ অনুযায়ী দেশটিতে বন্য হাতির সংখ্যা প্রায় 3700, গৃহপালিত হাতি রয়েছে প্রায় 4000। তবে চোরাকারবারি ও শিকারীদের নৃশংসতায় এই সংখ্যা দিন দিন কমছে। শুধুমাত্র মূল্যবান দাঁত বা আইভরির কারণে প্রতিনিয়ত মানুষের বর্বরতার শিকার হয়ে আসছে বিশ্বের সবচেয়ে বড় এই স্তন্যপায়ী প্রাণীটি। বোবা প্রাণীর ওপর এমন সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে প্রাণী বিশেষজ্ঞরা বলেন, মানুষের আবেগ অনুভূতির সঙ্গে হাতির অদ্ভুত মিল রয়েছে, তাই মানুষের উচিত হবে আরো সহমর্মী হওয়া। হাতি চাইলেই মানুষের মতো অনুভূতিগুলো বিকশিত বা সীমাবদ্ধ রাখতে পারে। তাদের মধ্যে রয়েছে দৃঢ় পারিবারিক বন্ধন, প্রিয়জনের প্রতি মমতা, ভালোবাসা, এমনকি বিভিন্ন সময়ের স্মৃতি তারা হৃদয়ে ধারণ করতে জানে। এ কারণে প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদে তাদের কষ্ট হয়, অশ্রু ঝরে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মদতদাতাদের মধ্যে সমঝোতায় সিরিয়ার সংকট নিরসনের একমাত্র পথ বললেন মোঘেরিনি। আস্তানা আলোচনায় আসেনি আসাদ বিরোধীরা। পশ্চিম মসুল পুনরুদ্ধার অভিযানে অধিকাংশ এলাকা দখলে আনার দাবি ইরাকি বাহিনীর। আবারও জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান ইরাকি প্রধানমন্ত্রীর। ডাচ তুর্কি সম্পর্কের আরও অবনতি। নেদারল্যান্ডসকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করলেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টকে মিথ্যাচারী বললেন মার্ক রুট। এবং তুষারঝড় স্টেলা আঘাত হানার পর নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে স্বাভাবিক হতে শুরু করেছে।